নমস্কার। গত রবিবার ছিল ভ্যালেন্টাইন্স ডে। সেদিন আমাদের অনেক শ্রোতা বন্ধুই অনুযোগ করেছিলেন আমরা কেন কোনো প্রেমের গল্প শোনাইনি। ক্ষতিপূরণ হিসেবে আজ যে গল্পটি আপনাদের জন্য রইল তাতে প্রেম ও তন্ত্রের অপূর্ব এক সামঞ্জস্য তৈরি করেছেন লেখক উৎসব চৌধুরী। মোক্ষলাভ নামে লেখকের আরও একটি গল্প এর আগে আমাদের চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। আপনাদের অনেকের মনও জয় করেছে সেটি। তবে আজকের গল্পটি শুরু করার আগে একটি ছোট অনুরোধ রয়েছে। এই গল্পে ব্যবহৃত কোনো কোনো ডায়ালগ হয়তো আপনাদের কাছে সামান্য আপত্তিকর মনে হতে পারে। অনুগ্রহ করে সেগুলোকে আমাদের দৈনন্দিন কথোপকথনের অংশ বলেই ভেবে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প, উৎসব চৌধুরীর লেখা বসুধরা। সামনে বসে থাকা ছেলেটিকে বিভা বসু তীক্ষ্ণ চোখে মেপে নিচ্ছিলেন। ছেলেটির হাইট হবে 6 কি 6'2", গায়ের রং চাপা, এলোমেলো চুল, গালে হালকা দাড়ি, কপালে একটা কাটা দাগ, বলিষ্ঠ পুরুষালী গড়ন, নিয়মিত শরীর চর্চার ছাপ স্পষ্ট। আজকে ছেলেটির পরনে একটি রংচটা জিন্স আর গেরুয়া পাঞ্জাবি। পাঞ্জাবির বোতামগুলো ভুলভাল লাগানো, বোঝাই যাচ্ছে ছেলেটির মন অস্থির। ছেলেটির চোখ দুটো আশ্চর্য রকম উজ্জ্বল। বিভা বসু জানেন প্রাঞ্জল তার একমাত্র ভাইজি পৌলমীর প্রাক্তন প্রেমিক, এখনকার ছেলেপিলেদের ভাষায় এক্স। উত্তরবঙ্গের গ্রামে ডাক্তারির কাজে ব্যস্ত থাকলেও বাড়ির খোঁজখবর তিনি ঠিকই রাখেন। তিনি যদ্দূর শুনেছেন ইউনিভার্সিটি লাইফে পৌলমীর সঙ্গে প্রাঞ্জলের সম্পর্ক তৈরি হয়েছিল। পরস্পরের বাড়ি থেকে সে সম্পর্ক মেনেও নেওয়া হয়েছিল। প্রাঞ্জল যে কদিন বাদেই চৌধুরী বাড়ির জামাই হতে চলেছে এটা মোটামুটি পাড়াপড়শি আত্মীয় স্বজন সকলেই জানত। তারপর কিসব তান্ত্রিক কাল্টের বাবাজি টাইপের লোকের পাল্লায় পড়ে প্রাঞ্জল বিগড়ে যেতে আরম্ভ করে। প্রথমে বাড়িতেই, তারপর কোথাকার কোন আদারে বাঁদারে পোড়ো মন্দিরে সে প্রায়ই চলে যেত নানা রকম ক্রিয়াকাণ্ড করতে। পৌলমী অনেক বুঝিয়েছিল, লাভ হয়নি। উল্টে প্রাঞ্জল পৌলমীকেই তার সাধন সঙ্গী হওয়ার জন্য জোর করতে থাকে। পৌলমী তো শটান না করে দেয়। সেই থেকেই অশান্তির শুরু। অশান্তি বাড়তে বাড়তে বহু দূর এবং শেষ পর্যন্ত ওই কি যেন বলে না, ব্রেকআপ। আপাতত প্রাঞ্জল বসে আছে চৌধুরী বাড়ির বারান্দার সোফায়। উল্টো দিকে বসে আছেন পৌলমীর বাবা বিশ্বা বসু চৌধুরী। বিশ্বা বসুর ছেলে নির্বাণ আর নির্বাণের বন্ধু অনিমেষ তার পেছনে চেয়ারে দাঁড়িয়ে নিষ্পিস করছে। পালে এক্ষুনি তারা ছোঁড়াটাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত। নেহাত ভদ্রতার খাতিরে পারছে না। বিভা বসু বসে আছেন একটু দূরে, তবে যেখানে আছেন সেখান থেকে সবার অভিব্যক্তি তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন। প্রাঞ্জল এক দৃষ্টে বিশ্বা বসুর দিকেই তাকিয়ে আছে। কিঞ্চিত গলা খাকারি দিয়ে বিশ্বা বসু বললেন, দেখো প্রাঞ্জল, কাল বাদে পরশু আমার মেয়ের বিয়ে। বাড়িতে অলরেডি লোকজন আসতে শুরু করেছে। আমরা সকলেই এখন ভীষণ ব্যস্ত। তোমার আর যা বলার আছে চটপট বলে ফেলো। পৌলমীকে আমি বিয়ে করব আঙ্কেল। বিভা বসু চমকে উঠলেন। ছেলেটির গলা অস্বাভাবিক গম্ভীর আর শীতল। এত দৃঢ় আত্মবিশ্বাস ও পাচ্ছে কোত্থেকে? নির্বাণ অসহিষ্ণু গলায় বলে উঠল, দেখ ভাই, তোর আর পৌলমীর মধ্যে যা ছিল অনেক দিন হলো মিটে গেছে। এখন এসব বলে কেন ঝামেলা করতে এসছিস তুই? আর পৌলমীকে তো আমরা ধরে বেঁধে বিয়ে দিচ্ছি না, সে নিজের ইচ্ছেতে ভার্গবকে বিয়ে করছে। প্লিজ তুই এখন আর ঝামেলা বাড়াস না। প্রাঞ্জল নির্বাণের দিকে তাকালো, তারপর খুব শান্তভাবে বলল, নির্বাণ, তোর বাবা কদিন আগেও আমার সঙ্গে তোর বোনের বিয়ে ঠিক করেছিলেন।
তোর বোনের বিয়ে আমার সঙ্গে হবে এমনটাই কথা ছিল। প্রাঞ্জল, ও তখন তোমার মাথায় ওসব তন্ত্রমন্ত্রের ভূত চাপেনি। পৌলমী তোমাকে বলেছিল সব ফালতু জিনিসে মাথা না গলাতে, তুমি শুনেছিলে? কাকে ফালতু জিনিস বলছেন আঙ্কেল? আপনারা পাঁড় কমিউনিস্ট, কোনো দিন আমাদের দেশের ঐতিহ্য জানলেন না, বুঝলেন না। এ ভাই, রাখ তো তোর ঐতিহ্য। পৌলমী তোর ভৈরবী হতে চায়নি বলে তুই ওর হাত মুচড়ে কালছিটে ফেলে দিসনি। আর তুই তো শালা বাংলা ধেনো খেয়ে শ্মশানে মশানে উল্টে পড়ে থাকিস আজকাল। পৌলমীর মতো শিক্ষিত কালচার্ড মেয়ে তোর ঘরে যাবে? কি ভেবেছিসটা কি তুই? অনিমেষ অসহিষ্ণু গলায় বলে ওঠে। প্রাঞ্জল অনিমেষকে কিছু বলল না, বলল বিশ্বা বসুকে। আঙ্কেল, এ ছেলেটা কি আপনাদের মুখপাত্র হিসেবে কাজ করছে আজকাল? অনিমেষ, চুপ করো তুমি। বিশ্বা বসু বললেন। তারপর প্রাঞ্জলের দিকে ফিরে বললেন, কথাটা কিন্তু খুব একটা ভুলও নয় প্রাঞ্জল। যে ছেলে তার হাত মুচড়ে কালশিটে ফেলে দেয়, সে ছেলের সঙ্গে কোনো মেয়েই কেন সম্পর্ক রাখবে বলতে পারো? আসলে কি জানেন, আপনাদের বাড়ির নাস্তিক্যের আবহাওয়ায় বেড়ে উঠে পৌলমী কোনোদিন বোঝেইনি তন্ত্র জিনিসটা আসলে কি, তন্ত্র মানুষকে কি দিতে পারে। মানছি সেদিন আমার রাগ চড়ে গেছিল, কিন্তু কিন্তু আমি তো পরে সরি বলেছি, বারবার সরি বলেছি, ও শোনেনি। প্লিজ আপনি একবার পৌলমীর সঙ্গে আমাকে কথা বলতে দিন, একবার, জাস্ট একবার প্লিজ। বিভা বসু লক্ষ্য করলেন ছেলেটির গলায় অদ্ভুত আকুতি। না, ছেলেটি যেমনই হোক, ওর এই আকুতিটুকু মিথ্যে বলে মনে হচ্ছে না। তোমাকে তো বলেছি পৌলমী বাড়িতে নেই, ওর পিসির বাড়িতে আইবুড়ো ভাত খেতে গেছে। কেন এক কথা বারবার বলছো? তুমি বরং এবার এসো প্রাঞ্জল। পৌলমী ফেরা অবধি আমি ওয়েট করব আঙ্কেল। আজ একবার আমাকে ওর সঙ্গে কথা বলতে দিন প্লিজ, প্লিজ। এইবার নির্বাণের ধৈর্যের বাঁধ ভাঙল। সে সামনে এসে বলল, এই বাবা কি বলছেন তোর কানে যাচ্ছে না? অনেকক্ষণ ধরে তোর অনেক ধাসটামো সহ্য করছি। ফট এবার এখান থেকে, ফট। প্রাঞ্জল নির্বাণের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, না নির্বাণ, ওর সঙ্গে দেখা না করে আমি কোথাও যাচ্ছি না আজ। নির্বাণ এগিয়ে এসে প্রাঞ্জলের কলার ধরল। এই ওই সালা যাবি না মানে? তুই যাবি না মানে তোর ঘাড় যাবে। এই অনিমেষ, দত্ত সালাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করবো আজ। বারবার বলছি, সালা শুনছেই না। কেলিয়ে পুরো বৃন্দাবন দেখিয়ে দেবো। অনিমেষও আস্তিন গুটিয়ে এগিয়ে এলো। এবার একটা গন্ডগোল বাঁধতে চলেছে দেখে বিভা বসু আর চুপ করে থাকতে পারলেন না, উঠে এসে বাধা দিলেন। নির্বাণ, কি হচ্ছে? ছাড় ওকে। রাগে ফুঁসতে থাকা নির্বাণকে টেনে সরিয়ে আনেন বিভা বসু। ছাড়, আমি দেখছি। প্রাঞ্জলের কাঁধে হাত রেখে বিভা বসু বলেন, দেখো প্রাঞ্জল, আর সব কিছু যদি বাদও রাখি, মানুষের আত্মসম্মান বলেও তো একটা জিনিস আছে। কেন পড়ে আছো এখানে? বুঝতেই যখন পারছো কোনো লাভ হবে না, তখন মিছিমিছি আত্মসম্মান খোয়াচ্ছ কেন বলো তো? আমাদের সবার জীবনেই এক একটা অতীতের ক্ষত চিহ্ন থাকে, সেটা নিয়েই এগিয়ে যেতে হয় বাবা। সেখানে খুঁচিয়ে ঘা করতে নেই। প্রাঞ্জল তাকালো বিভা বসুর দিকে। এদের বাড়িতে এই একটি মানুষ অন্যদের থেকে একেবারে আলাদা। এই জেঠুর কথা সে পৌলমীর মুখে বহুবার শুনেছে, আজ প্রথম দেখল। ছেলেটা নরম হয়েছে বুঝে বিভা বসু আবার বললেন, তুমি এখন এসো প্রাঞ্জল, আর যত তাড়াতাড়ি পারো এসব ভুলে যাবার চেষ্টা করো, তাতে উভয় পক্ষেরই ভালো। প্রাঞ্জল শুকনো হাসল। সব কিছু কি এত সহজে ভোলা যায় আঙ্কেল? যাই হোক, থ্যাংক ইউ। তারপর বিশ্বা বসুর দিকে চেয়ে বলল, আসি, ভালো থাকবেন আপনারা, কেমন? বিশ্বা বসু মৃদু স্বরে একটা হুঁ বললেন কি বললেন না ঠিক বোঝা গেল না। প্রাঞ্জল পা বাড়ালো। বিভা বসু দেখলেন ঈষৎ টলমল পায়ে লন পেরিয়ে হেঁটে যাচ্ছে এক বিষাদ কাতর যুবক। বিভা বসু দীর্ঘশ্বাস ফেললেন। তিনি মানুষের শরীর নিয়ে
কাটাছেঁড়া করেন। মনের ক্ষত জোড়াবার মন্ত্র তার জানা নেই। তবুও যদি পারতেন এই ছেলেটার মনের মেঘ কাটিয়ে দিতে। কেন কে জানে নিঃসন্তান বিভা বসুর ওকে দেখে বড্ড মায়া হচ্ছে। আরে ভাই, তুই ওই পৌলমী মালটার পিছনে কেন পড়ে আছিস বলতো? মেসেঞ্জার খুলে দেখ না শালা, কতগুলো মেয়ে তোকে হায় পাঠিয়ে পাঠিয়ে হেদিয়ে মরে গেল। ছাড় তো তুই ওই মালটাকে। প্রাঞ্জল ঠান্ডা গলায় বলল, মাল? মাল বলছিস কাকে? না মানে সরি ভাই, কিছু মনে করিস না। আসিস তো ফ্রিতে মদ গিলতে, ভদ্রভাবে কথা বলাটাও এখনো শিখলি না, আবার এলিট ক্লাসে উঠতে চাস। লজ্জা করে না তোর? আরে সরি ভাই, আর হবে না। অনিমেষ যেন কুঁকড়ে গেল। অনিমেষ আর প্রাঞ্জল এখন বসে আছে প্রাঞ্জলের ফ্ল্যাটে। সময়টা সন্ধেবেলা, রীতিমতো অন্ধকার নেমেছে। কিন্তু প্রাঞ্জলের ঘরে কয়েকটা সরু মোমবাতি ছাড়া আর কোনো আলো জ্বলছে না। এ ঘরের যত্রতত্র মানুষের মাথার সিঁদুর মাখানো করটি, বিভিন্ন পাখির পালক, শুকনো জবার মালা ইত্যাদি ছড়ানো ছেটানো। তাছাড়া লাল শালুতে মোড়া যে বিভৎস অচেনা মূর্তিগুলো থাকে, ওগুলোর দিকে তাকালে তো রীতিমতো পেট গুড়গুড় করে ওঠে অনিমেষের। তবুও সে আসে, কারণ ফ্রিতে বিলেতি মদের সাপ্লাই তাকে প্রাঞ্জল ছাড়া আর কেই বা দেবে। প্রাঞ্জল তার পুজোর আসনে বসে আছে ঋজু ভঙ্গিতে। তার পরনে হাঁটু অবধি কালো কাপড়, অনাবৃত ঊর্ধ্বাঙ্গে ভস্যের আচ্ছাদন। গত কয়েকদিনের অযত্নে তার চুলদাড়ি আরও বেড়েছে। সেই অবিন্যস্ত চুল জটার আকারে মাথার ওপরে চূড়ো করে বাঁধা। গলায় ছোট ছোট হাড়ের টুকরো দিয়ে গাঁথা মালা ঝুলে পড়েছে নাভি অবধি। তার নির্মেদ সুঠাম চেহারা যে কোনো মেয়ের হার্টবিট কয়েক সেকেন্ডের জন্য বন্ধ করে দিতে পারে। অনিমেষের কথা নেহাত মিথ্যে নয়। তাও শোন না, পৌলমীর বিয়ে তো ভালোই ভালোই মিটল। ওর বাড়ির লোকজন ভাবছিল তুই আবার গিয়ে হুজ্জুতি টুজ্জুতি করবি, যদিও সেজন্য রেডিও ছিল। কিন্তু কিছু ঘটল না দেখে বেশ অবাক হয়েছে সালারা। আর পৌলমী? পৌলমী ও কনে বিদায়ের সময় একটু কান্নাকাটি করেছিল। কিন্তু সে তো ভাই সব মেয়েরাই করে। তাছাড়া তো আর কোনো ভাবান্তর দেখলাম না। সারাক্ষণ বেশ হাসি খুশি মনে হলো। আরে তুই পৌলমীকে বাদ দে তো, কত মেয়ে সালা তোর জন্য লাট খাচ্ছে। উফ, কি ফিজিক বানিয়েছ গুরু পুরো। বলতে বলতে অনিমেষ প্রাঞ্জলের পিঠে চাপ্পড় মারল। প্রাঞ্জল আবার ঠান্ডা গলায় বলল, তুই বোধহয় ভুলে যাচ্ছিস, পুজোর আসনে বসার পর আমাকে ছোঁয়া বারণ তোকে বহুবার সাবধান করেছি, করিনি? সরি ভাই, আর হবে না। কিন্তু একটা কথা বল ভাই, তুই যে সেদিন বড় মুখ করে বলে এলি পৌলমীকে তুই বিয়ে করবি, সেটার কি হলো? আরে জাস্ট কয়েকটা ভাড়াটে গুন্ডা ফিট করলেই তো ওই সারা ভার্গবকে সাল্টে দিয়ে পৌলমীকে উঠিয়ে আনা যেত। কিন্তু তুই... এখনো বলছি, পৌলমীকে আমি বিয়ে করব। আরে ভাই, কিন্তু তোর প্ল্যানটা কি? মানে কিভাবে করবি? বিশ্বাস কর ভাই, ভার্গবের সাথে পৌলমী রীতিমতো ভালো পটে গেছে। এত শাঁসালো, এত এলিট শ্বশুরবাড়ি কেউ ছাড়ে? তুই কি ভেবেছিস পৌলমী দুদিন বাদে ভার্গবকে ডিভোর্স দিয়ে তোর গলায় মালা দিতে আসবে? অত সহজ নয় বন্ধু। প্রাঞ্জল চুপ করে রইল কিছুক্ষণ। তারপর ঠান্ডা গলায় ফিসফিস করে বলল, নষ্টে মৃতে প্রপ্রচ্চিতে ক্লিবে চ পতিতে পতৌ পঞ্চসাপৎসু নারীণাং পতিরন্য বিধেয়তে। বাংলায় বলো গুরু, বাংলায় বলো। জানোই তো সব শাস্তর টাস্তরের দেবভাষা আমার ঠিক আসে না। বিদ্যাসাগর মশাই এরকম অনুবাদ করেছিলেন,
স্বামী অনুদ্দেশ হইলে, মরিলে, ক্লিপ স্থির হইলে, সংসার ধর্ম পরিত্যাগ করিলে অথবা পতিত হইলে স্ত্রীদিগের পুনর্বিবাহ শাস্ত্রবিহিত। বিধবা বিবাহ যে শাস্ত্রীয় এটা প্রমাণ করার জন্য উনি এই শ্লোক উদ্ধার করেছিলেন। শ্লোকটা তুই পরাশর সংহিতায় পাবি, অবশ্য তুই যদি পড়িস। অনিমেষ কিছুক্ষণ হাঁ করে প্রাঞ্জলের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর বলল, এ ভাই, তোর মতলবটা কি ভাই? তুই ভার্গবকে খুনটুন করবি নাকি? ধরা পড়লে কিন্তু সোজা ফাঁসি কিংবা যাবজ্জীবন। আর পৌলমীর সঙ্গে হানিমুন যেতে হবে না, আলিপুর জেলে বসে সারা জীবন লপসি খেতে হবে, এই বলে রাখলাম। প্রাঞ্জল তাকালো অনিমেষের দিকে। প্রাঞ্জলের তাকানোর মধ্যে একটা তীক্ষ্ণতা রয়েছে, যেটা অনিমেষ কেন কেউ সহ্য করতে পারে না, পৌলমীও পারত না। আমি কি বলেছি আমি খুন করব? খুব ঠান্ডা শীতল গলায় প্রশ্নটা করল প্রাঞ্জল। তবে কৃত্যা কাকে বলে জানিস? কৃত্যা? জানি না ভাই, তুই বল সেটা কি। বিষ্ণু পুরাণে আছে, হিরণ্যকশিপু প্রহ্লাদকে বধ করার জন্য কয়েকজন তান্ত্রিক ব্রাহ্মণকে নিয়োগ করেছিলেন। তারা অভিচার ক্রিয়ার মাধ্যমে কৃত্যার আবাহন করে। কৃত্যা এমন এক ভয়ঙ্করী অপশক্তি, যাকে দিয়ে শত্রুনাশ থেকে শুরু করে যে কোনো দুঃসাধ্য কাজ করিয়ে নেওয়া যায়। কৃত্যার প্রয়োগ অতি প্রাচীন, আজকাল কেউই বড় একটা করে না, করতে জানে না। কিন্তু আমি জানি, আমি শিখেছি। অনেক পুরনো ঝুরঝুরে পুঁথি দিনের পর দিন পড়ে তার অর্থোদ্ধার করে আমি শিখেছি কৃত্যাবাহনের প্রক্রিয়া। আর আমি জানি আমি সফল হবই। আধো অন্ধকারে প্রাঞ্জলের চোখ সাপদের মতো জল করছে। অনিমেষের গা কেমন যেন শিরশির করে উঠছে। আচ্ছা, এই গুমোট গরমের মধ্যেও এই ঘরের হাওয়া কেমন যেন ঠান্ডা হয়ে আসছে না? আমতা আমতা করে অনিমেষ বলল, কিন্তু ভাই, আমি শুনেছি এসব জিনিস খুব ডেঞ্জারাস হয়, যাকে বলে আগুন নিয়ে খেলা। একটু ভুলচুক হলে এরা নাকি যে ডেকেছে তাকেই। তাই বলছিলাম এসব কাজে আমি। কাকিমার অপারেশনের টাকাটা চাই নাকি চাই না? মানুষের দুর্বলতায় ঘা দিতে প্রাঞ্জল ভালোই জানে। অনিমেষ কয়েকবার ঢোক গিলে বলল, তাহলে আচ্ছা, ঠিক আছে। এই তো গুড বয়। আমি যা আনতে বলেছিলাম এনেছিস? অনিমেষ নিঃশব্দে তার সামনে পড়ে থাকা ঝোলা থেকে কয়েকটা প্যাকেট বার করল। প্রাঞ্জল সেগুলো খোলার উপক্রম করতেই তীব্র পুঁতি গন্ধে নাকে চাপা দিল অনিমেষ। শ্মশানের ধারের ডোমটা এইসব প্যাকেটে কি ভরে দিয়েছে সে জানে না, খুলেও দেখেনি। কিন্তু যা মনে হচ্ছে অনেক দিনের পচা কোনো দেহাবশেষ, না হলে এরকম গন্ধ। কি সব চেক করে প্রাঞ্জল বলল, ঠিক আছে, এই তো এখন ফোট, আমি সাধনায় বসবো। আর হ্যাঁ, যাওয়ার সময় আলমারি থেকে বোতলটা নিয়ে যাস, তোর জন্য আনিয়ে রেখেছি। এই ফোট এখন। অনিমেষ উঠে দাঁড়ালো। দরজার দিকে কয়েক পা এগোনোর পর আবার থামল। কি একটা বলার জন্য উসখুস করছে সে। কি হলো আবার? অনিমেষ আস্তে আস্তে বলল, দেখ ভাই, তুই একটা শিক্ষিত কালচার ছেলে, দেখতে শুনতে ভালো। তুই চাইলে তোর জন্য ভালো মেয়ের অভাব হবে বল? তুই কি জানিস না কত মেয়ে তোকে নিয়ে স্বপ্ন দেখে? ওই একটা মেয়েকে ভুলে যা না ভাই। প্রাঞ্জল হাসল, বড় রহস্যময় সেই হাসি। তারপর ফিসফিস করে বলল,
ভালোবাসা কাকে বলে জানিস? ভালোবাসা? অনিমেষ লক্ষ্য করল প্রাঞ্জলের দৃষ্টি কেমন হয়ে আসছে, তার মুখ চোখ লাল। না, তুই জানিস না। তোর মতো মেসেঞ্জারে র্যান্ডম মেয়েদের হাই ফ্রেন্ড কি করছো পাঠানো ছেলেরা কি করি বা জানবে ভালোবাসা কি? ফট ফট এখান থেকে, জ্বালাস না এখন। অনিমেষ আর কিছু না বলে বেরিয়ে এলো। সত্যিই সে জানে না, সে জানে না কেন ওই ছেলেটা অন্ধকারের মধ্যে প্রলাপের মতো, হাহাকারের মতো আবৃত্তি করে চলেছে। ইচ্ছা হলে আমারে ভুলিও, ইচ্ছা হলে দিও নিঃসঙ্গ সন্ধ্যায় তব মুহূর্তের নিষ্ক্রিয় মমতা। আর যদি পারো তবে মনে রেখো এইটুকু কথা, অপন্ন দ্রব্যের ভারে যবে মোর তরি, নিঃস্রোত জীবন পঙ্কে হয়েছিল নিতান্ত নিশ্চল, তুমি কৃপা করি এনেছিলে আজন্মের সকল সম্বল সে জঞ্জাল কিনে নিয়ে যেতে। নিষ্কাম সংকেতে তুমি দেখায়েছিলে নিরুদ্দেশে আশ্রয়ের তীর, শান্তি সুনিবিড়। ভালুখোপে একেবারে ঝুপ করে সন্ধে নামে। জায়গাটা কালিম্পংয়ের কাছেই। আগে রাস্তাঘাট, বিদ্যুৎ সব কিছুরই অপ্রতুল ছিল। এখন কাছেই একটা রিসর্ট তৈরি হওয়ায় আস্তে আস্তে সব কিছুরই উন্নতি ঘটছে। কিন্তু চিকিৎসা ব্যবস্থা প্রায় যে তিমিরে ছিল সেই তিমিরেই। এই জন্যই বিভা বসু এই জায়গাটার মায়া ছাড়তে পারেন না। তিনি জানেন তিনি এখান থেকে পাত্তারি গুটিয়ে কলকাতা ফিরে গেলে এখানকার পাহাড়ি মানুষগুলো বড্ড অসুবিধায় পড়বে। এমনিতেই ওদের অর্থ সম্বল বিশেষ কিছু নেই, তার উপর সবচেয়ে কাছের হাসপাতালটিও সেই কালিম্পংয়ে। রাত দুপুরে কারোর বুড়ি মায়ের হাঁপের টান উঠলে কি কারোর ছেলের ভেদ বমি দেখা দিলে তৎক্ষণাৎ বিভা বসুর ডাক পড়ে। এক হাতে ওষুধের বাক্স, আরেক হাতে জোরালো টর্চের আলো। ডাক্তার সাহেবকে বস্তিতে ঢুকতে দেখলেই রোগীর বাড়ির লোক আর্ধেক নিশ্চিত হয়ে যায়। এরা তাকে মানে গণেও খুব। যতটুকু যা শাকসবজি ফলায় কিছুটা ঠিক বিভা বসুকে দিয়ে যায় ঘরের পোষা মুরগির ডিম, ছাগলের দুধ বা ঘরে বানানো জ্যাম জেলি, যে যতটুকু পারে আর কি। আর রাস্তায় দেখা হলে ছেলে বুড়ো সকলে সেলাম ঠোকা তো রয়েছেই। এক কথায় বিভা বসুর প্রতি ভালুখোপের কৃতজ্ঞতার অন্ত নেই। সেই জন্যই আরো চিন্তা হচ্ছে কাজটা তাহলে করল কে? ডাক্তার সাহেবের চেম্বারে ঢুকে সমস্ত ওষুধের শিশি, চটজলদি চিকিৎসার সাজ সরঞ্জাম সবকিছু এভাবে তছনছ করে দিয়ে গেলটাকে? এখানকার কারোর তো এমন দুর্বুদ্ধি হবে বলে মনে হয় না। ব্যাপারটা তাহলে আরেকটু গোড়া থেকে বলা যাক। বিয়ের মাসখানেক বাদে পৌলমী আর ভার্গব বেড়াতে এসেছিল বিভা বসুর কাছে। ভার্গব কলকাতারই একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, কর্মনিষ্ঠ বলে খ্যাতি আছে তার। তাই ছাত্রদের সেমিস্টার শেষ না হওয়া পর্যন্ত পৌলমীর সঙ্গে বেরিয়ে পড়া তার পক্ষে সম্ভব হয়নি। ছুটি পাওয়া মাত্র দুটিতে সোজা চলে এসছে জেঠুমনির বাড়ি। এখানে 2-3 দিন কাটিয়ে তারপর উত্তরবঙ্গের এদিক ওদিক টুকটাক ভ্রমণের প্ল্যান আছে ওদের। বিভা বসু লোকচরিত্র ভালোই বোঝেন। ওরা দুজনে যে একে অপরকে পেয়ে সুখী হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ভার্গব ছেলেটি খুবই শান্ত ও ভদ্র প্রকৃতির, এই বয়সেই রীতিমতো দায়িত্ববান। বিয়ের 1 মাস কেটে যাওয়ার পরেও পৌলমীকে সে প্রায় চোখে হারায়। পৌলমীর ঠান্ডা লাগার ধাত বলে পই পই করে সাবধান করে, বেচাল দেখলে আবার বকুনিও দেয়। না, ছেলেটা সত্যিই ভালো। পৌলমী নিশ্চয়ই তার অতীতের ক্ষতটা আস্তে আস্তে ভুলে যাবে। স্বস্তি পেয়েছিলেন বিভা বসু। কপত কপতির কুজন গুঞ্জন দেখে তার নিজেরও তরুণ বয়সের স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। তারপর আজ সকালে এই কাণ্ড।
কোথাও কিছু নেই। ব্রেকফাস্টের পর টেবিল ছেড়ে উঠতে গিয়ে পৌলমী হঠাৎ মাথা ঘুরে ধরাশায়ী হওয়ার উপক্রম হলো। ভার্গব চট করে তাকে ধরে নিয়ে গিয়ে সোফায় শুইয়ে দিল। বিভা বসু স্টেথো নিয়ে হার্টবিট চেক করলেন। তারপর বাড়ির লাগোয়া তার চেম্বারে গিয়ে ওষুধ নিয়ে আসতে গিয়েই তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সমস্ত ওষুধের শিশি, ইঞ্জেকশনের সিরিঞ্জ, যন্ত্রপাতি, কাগজপত্র সব তছনছ হয়ে পড়ে আছে। আগের রাতে চেম্বারে ঢুকে সর্বনাশ করে গিয়েছে কেউ, অথচ তালা তো বাইরে থেকেই লাগানো ছিল এবং ড্রয়ারে রাখা টাকা পয়সাতেও হাত পড়েনি। আশ্চর্য। বিভা বসুর চিন্তা করার সময় ছিল না বেশি। বাড়ির রাঁধুনি কাম সর্বকর্মে পটীয়সী নন্দিনীর হাতে পৌলমীর দেখাশোনার ভার দিয়ে একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন তিনি। কালিম্পং যেতে হবে, সমস্ত দরকারি সরঞ্জাম কিনে আনতে হবে আবার, আর সেই সঙ্গে পুলিশ স্টেশনে একটা ডায়েরিও করতে হবে। অনেক কাজ, অনেক। তবে বিভা বসু ঠান্ডা মাথার মানুষ, হয়ে যাবে সব। আহ, আমি বলছি তো আমি ডাইনিং রুমে গিয়েই খাবো। শোনো, বেশি বাড়াবাড়ি করো না, তোমার কিন্তু শরীরটা খারাপ। এমন কিচ্ছু হয়নি আমার। তুস ভার্গবের শাসন অগ্রাহ্য করে পৌলমী ডাইনিং রুমে এসে বসল। নন্দিনী হাসতে হাসতে খাবার সার্ভ করতে আরম্ভ করল। ভার্গব আর কাউকে না পেয়ে ক্ষুব্ধ মুখে নন্দিনীকেই সাক্ষী মেনে বলতে আরম্ভ করল, দেখেছো দেখেছো নন্দিনী, তোমার ভাবিজিকে কতবার বললাম নন্দিনী বেডরুমেই লাঞ্চটা দিয়ে যাক, ও আমার কোনো কথা শুনলে তো? এই যে মশাই শুনুন, শ্রীমতী পৌলমী কলেজ স্পোর্টসে গন্ডাখানেক মেডেল পাওয়া মেয়ে, সে এত সহজে লটকে পড়ে না, বুঝেছেন? নন্দিনী, তোমার ভাইয়াকে বোঝাও তো আমি এমন সারাক্ষণ বই মুখে করে বসে থাকা প্রফেসর নই যে একটুতেই আতুপুতু। কি? আমি এইটুকুতেই আতুপুতু করি? নন্দিনী হাসতে হাসতে বলল, আচ্ছা আচ্ছা, এখন আর এসব বাতচিত নয়, আগে খেয়ে নিন তো, ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। আমি কোথায় ঝগড়া করলাম? তোমার ভাবিজিই তো। ভার্গব রাগ রাগ মুখে ভাত ভাঙল। পৌলমী খেতে খেতে ভার্গবের দিকে একটা কুটিল কটাক্ষ হেনে নন্দিনীর দিকে তাকিয়ে প্রশ্ন করল, আচ্ছা নন্দিনী, তোমার এমন সুন্দর নাম কে রেখেছে গো? এদিকে এমন বাঙালি নাম তো শুনি না। ডাক্তার সাহেবই রেখেছেন তো। হুমা তাই? দাদির মুখে শুনেছি আমার জন্মের সময় মায়ের নাকি মরমর দশা হয়েছিল, তখনও আমাদের এদিকে ওই সময় হাসপাতালে পাঠাবার রেওয়াজ ছিল না। তা ডাক্তার সাহেবই আমাকে আর আমার মাকে দুজনকেই বাঁচান। তারপর সবার সামনে পাপাকে এসা ডাঁটেন যে আমাদের গ্রামের সব পুরুষ মানুষ সেবার থেকে পোয়াতি বউকে হাসপাতালে পাঠানো শুরু করে ডাক্তার সাহেবের বকুনির ভয়ে। আর দাদির কথাতেই ডাক্তার সাহেব আমার নাম রাখেন নন্দিনী। আপনাদের রবি ঠাকুরের কোন কিতাবে যেন একটা নাম আছে। এটা সেটা কথা বলতে বলতে দুজনের খাওয়া শেষ হলো। নন্দিনী বলল, ডাক্তার সাহেবের চেম্বার আমি সাফাসুফা করে রেখেছি ভাবিজি। রাতের খাবার রসুইতে মিটসেফে রাখা আছে, ফ্লাস্কে কফিও করে রেখেছি, বিকেলে খেয়ে নেবেন। আচ্ছা আমি এখন আসি, কেমন? ও হ্যাঁ, ডাক্তার সাহেব ফিরলে আমাকে একটা ফোন করবেন প্লিজ, মানুষটা একা গেলেন চিন্তা হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, জেঠুমনি একটু আগে মেসেজ করেছিল কালিম্পংয়ে পৌঁছে গেছে, সন্ধ্যের মধ্যে ফিরে আসবে ঠিক, তুমি চিন্তা করো না নন্দিনী। নন্দিনী রোজকার মতো ভাত তরকারি টিফিন বক্সে নিয়ে বাড়ি চলে গেল। হাত মুখ ধুয়ে ভার্গব আর পৌলমী বেডরুমে ঢুকল। এই যে স্পোর্টসম্যান, এখন আর বীরত্ব নয়, এই গায়ে কম্বল চাপা দিয়ে দিচ্ছি, আর উঠবে না, এখন চুপচাপ এ এ এই। পৌলমী ভার্গবের ঘাড়ে ঠান্ডা হাত বুলিয়ে দিচ্ছিল। এবার খিলখিলিয়ে হেসে উঠল সে। ভার্গব দুহাতে পৌলমীর কাঁধ চেপে ধরে বলল, তবে রে, খুব দুষ্টুমি হচ্ছে না? পৌলমী প্রত্যুত্তরে ভ্রুলতা বাঁকিয়ে এক হাতে ভার্গবের চুলের গুচ্ছ ধরে ওর মুখটা নিজের মুখের কাছে নামিয়ে আনল। ঘরের বাইরে নরম রোদ, দূরে চা বাগান,
আরও দূরে মেঘের মধ্যে লুকোচুরি খেলতে থাকা বরফ থাকা পাহাড়ের শ্রেণী, সব কিছুর ওপরেই একটা গাঢ় রক্তাক্ত জবনিকা নেমে এলো। পৌলমী আরেক হাতে জানলার মেরুন রঙা পর্দাটা টেনে দিয়েছে। সব কাজ সারতে সারতে দেরি হয়ে গেল বেশ। ঈষৎ উদ্বিগ্ন মুখে গাড়ি চালাচ্ছেন বিভা বসু। ফোনটাও এমন বেগরবাই করছে, কিছুতেই পৌলমীদের একটা ফোন করতে পারছেন না। মেয়েটা কেমন আছে কে জানে। হাওয়ায় শিরশিরানি ভাবটা বাড়ছে ক্রমশ। অন্ধকার এখনো গাঢ় হয়নি, আকাশে সন্ধ্যার লালিমা লেগে আছে, যেন ছোপ ছোপ কাঁচা রক্ত। কি অদ্ভুত, কি মায়াবী একটা আভা ছড়িয়ে গোটা আকাশ জুড়ে। সশব্দে ব্রেক কষলেন বিভা বসু। রাস্তা জুড়ে কে যেন একটা গাড়ি দাঁড় করিয়ে রেখেছে। কারা এমন ইডিয়েট? বিভা বসু দক্ষ ড্রাইভার, তা না হলে এই সরু পাহাড়ি রাস্তায় এক্ষুনি একটা বিপদ আপদ ঘটত। বারবার হর্ন দিতেও গাড়িটা সরছে না। রুষ্ট বিভা বসু নেমে এলেন গাড়ি থেকে। রাস্তা আটকে রাখা গাড়িটার সামনে গিয়ে হাঁক দিলেন। अरे क्या हुआ भाई, कब तक? গাড়িটার দরজা খুলে যাচ্ছে। এ কি অনিমেষ, তুমি এখানে? হ্যাঁ আঙ্কেল, আর বলবেন না, গাড়িটা হঠাৎ খারাপ হয়ে এমন আতান্তরে পড়েছি। কই দেখি কি হলো। এতদিন এই রাস্তায় গাড়ি চালাচ্ছি, মেকানিকের কাজটাও শিখে রাখতে হয়েছে বুঝলে। দেখি একবার। বিভা বসু অনিমেষের গাড়ির কাছে এগিয়ে গেলেন। গাড়ি থেকে নেমে এলো আরেকজন যুবক। বিভা বসুকে প্রণাম করে শুধল, আঙ্কেল কেমন আছেন? প্রাঞ্জল। বিভা বসুর মুখের রেখাগুলো কোমল হয়ে এলো। আমি ভালো আছি প্রাঞ্জল, তুমি কেমন আছো? আচ্ছা আগে তোমাদের গাড়িটা দেখি, টর্চ থাকলে একটু ধরতো। এসব টুকটাক গোলমাল ফিক্স করতে আমি ভালোই পারি বুঝলে। সন্ধে হয়ে এলো, এখন এই রাস্তাটা ভালো না, বাড়ি ফিরতে হবে। আজ তো আপনার বাড়ি যাওয়া হবে না। আস্তে আস্তে বলল প্রাঞ্জল। মানে? প্রাঞ্জল এগিয়ে এলো। জ্যাকেটের পকেটে ভরে রাখা বাম হাত বের করে অতর্কিতে একটা রুমাল চেপে ধরল বিভা বসুর মুখে। মাথা ঝিমঝিম করে উঠল বিভা বসুর। আস্তে আস্তে তার চোখের সামনে রক্ত আভা মাখা আকাশ ঝাপসা অন্ধকার হয়ে এলো। কে বারবার কলিং বেল বাজাচ্ছে? জেঠুমণি ফিরে এলো নাকি? ভার্গবের বাহুপাশ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কম্বলের মধ্যে উঠে বসল পৌলমী। ঘরের মধ্যে গাঢ় অন্ধকার। হাত বাড়িয়ে সুইচ অন করতে গেল, আলো জ্বলল না। উফ, আবার লোডশেডিং। এইসব প্রত্যন্ত পাহাড়ি গ্রামে এই এক সমস্যা। বালিশের নিচে রাখা টর্চটা জ্বালিয়ে পৌলমী ভার্গবকে ঠেলা দিল। এই কি গো, এই উঠো না। কি কি হয়েছে? ঘুম চড়ানো গলায় বলল ভার্গব। জেঠুমণি ফিরে এসেছে মনে হয়। এদিকে আবার লোডশেডিং। চলো না, দরজাটা খুলবে। কেন, ভয় করছে মহারানীর? এই ওঠো তো। জেঠুমণি এই ঠান্ডায় বাইরে দাঁড়িয়ে আছেন আর উনি রঙ্গ করছেন। ওঠো বলছি। বউয়ের তাড়া খেয়ে অগত্যা ভার্গবকে উঠতেই হলো। টর্চের আলোয় হাতড়ে হাতড়ে মোমবাতি বের করে জ্বালিয়ে নিয়ে ওরা ঘর থেকে বেরোলো। পৌলমীর শরীরটা কেমন যেন শিরশির করছে। ঠান্ডাটা কি আজ বেশি পড়েছে, নাকি শুধু সেজন্য নয়? অন্যদিন সন্ধে হতে না হতে আশেপাশের ঝোপঝাড় থেকে ঝিঝির ডাক শোনা যায়। আজ চারিদিকে প্রগাঢ় নৈশব্দ। মোমবাতি জ্বালালে যেসব পোকামাকড় আলোর চারপাশে উড়ে আসে, আজ তারা পর্যন্ত নেই। কোনো এক অজানা কারণে
ইতর প্রাণীরাও আজ যেন এই বাড়িটার সংস্পর্শ ত্যাগ করেছে। পৌলমী কেঁপে উঠল। না, কেবল শীতে নয়, কেমন একটা চোরা ভয়ে স্রোত নেমে যাচ্ছে তার মেরুদণ্ড বেয়ে। হাঁটতে হাঁটতেই এক হাতে ভার্গবের বাহু জড়িয়ে ধরল সে। দরজা খুলে একটু চমকে গেল ওরা। না, জেঠুমণি নয়, নন্দিনী দাঁড়িয়ে রয়েছে। আমার ফোনটা ফেলে গেছি ভাইয়া, রসুইতে আছে মনে হয়, তাই একবার। পৌলমীর কেমন একটা অস্বস্তি হচ্ছিল। নন্দিনী ভার্গবের দিকে অমনভাবে তাকাচ্ছে কেন? মেয়েদের ওই চাহনির মানে মেয়েরা ভালোই বোঝে। এসো, ভেতরে এসো। দরজা ছেড়ে দাঁড়ালো ভার্গব। মৃদু হেসে ভিতরে এলো নন্দিনী। টর্চটা একবার দেবেন? ভার্গব বাঁ হাতে ধরে থাকা টর্চটা নন্দিনীর দিকে বাড়িয়ে দিল। আচ্ছা, নন্দিনী কি একবার ঠোঁট চাটল, জিভ বুলিয়ে মুছে নিল গড়ানো লালা রস? নাকি এটা শুধুমাত্র পৌলমী চোখের ভুল? টর্চটা নিয়ে ধীর পায়ে কিচেনের দিকে চলে গেল নন্দিনী। আর তখনই ভার্গবকে এক হাতে টানতে টানতে নিজেদের বেডরুমে নিয়ে এলো পৌলমী। ভার্গব কিছু একটা বলার জন্য হাঁ করেছিল। পৌলমী শব্দ করে ঠোঁটে আঙুল রেখে তাকে চুপ করিয়ে দিল। তড়িৎ গতিতে বেডরুমের দরজা বন্ধ করে পিঠ দিয়ে দরজা আগলে দাঁড়ালো পৌলমী। মোমবাতির মৃদু আলোতেও ওর মুখের ফ্যাকাশে ভাবটা বুঝতে পারল ভার্গব। কি হলো তোমার? ফিসফিসিয়ে জিজ্ঞেস করল সে। ও মানুষ নয় ভার্গব, ও মানুষ নয়। মৃদু, খুব মৃদু স্বরে বলল পৌলমী। মানে কি বলছো? তুমি দেখোনি, কিন্তু আমি ঠিক দেখেছি ভার্গব। মোমবাতির আলোয় নন্দিনীর কোনো ছায়া পড়ছিল না, কোনো ছায়া পড়ছিল না ওর। চোখ দুটো জ্বালা করছে বিভা বসুর। ঠিকমতো তাকাতে পারছেন না। নড়াচড়া করতে গিয়ে বুঝলেন এখনো হাত পায়ে ভালো সার ফেরেনি। সারা শরীর কেমন যেন ভারী হয়ে আছে তার। কিছুক্ষণ চেষ্টা করার পর ভালোভাবে চোখ মেলে তাকাতে পারলেন তিনি। একটা বড় সড়ো ঘরের মধ্যে একটা কাঠের চেয়ারে বসিয়ে রাখা হয়েছে তাকে। সামনে ইট সাজিয়ে বানানো হয়েছে একটা বড় যজ্ঞবেদী, তার উপর হোমের আগুন জ্বলছে। আশেপাশে সাজানো আছে মরার করটি, অস্থি, জবা ফুলের মালা, সিঁদুর, রক্তচন্দন ইত্যাদি পুজোর উপকরণ। তাছাড়া সুরাপাত্র, আহুতি দেওয়ার জন্য হাতা ইত্যাদিও রয়েছে। আগুনের সামনে পূজারীর আসনে বসে আছে প্রাঞ্জল। পরনে কালো ধুতি, মাথায় লম্বা চুল জটার আকারে বাঁধা, গলায় নানা রকম কাঠ আর রঙিন পাথরের মালা। এই প্রচণ্ড শীতেও তার এক কাঁধে শুধু একটা উত্তরীয় আলগোছে ফেলা। যদিও তার বিশেষ শীত করছে বলে মনে হয় না, বরং তার সুঠাম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। ভাবলেশীন মুখে একপাশে দাঁড়িয়ে রয়েছে অনিমেষ। জ্যাকেট, মাফলার ইত্যাদিতেও তার শীত কাটছে না। মাঝে মাঝে হাতে হাত ঘষে একটু উত্তাপ পাওয়ার চেষ্টা করছে সে। এসবের মানে কি? আমাকে এখানে ধরে এনে কি কাণ্ড কারখানা আরম্ভ করেছো তোমরা? আস্তে আঙ্কেল, এত চিৎকার করবেন না। আপনাকে তো আজ বাড়ি ফিরতে দিতে পারি না। আপনি ওখানে সেফ নন আজ। প্রাঞ্জল অত্যন্ত শীতল গলায় বলল কথাগুলো। মানে? আজ অমাবস্যা আঙ্কেল। এক পক্ষকাল ধরে সুরার সঙ্গে নিজের রক্ত মিশিয়ে আহুতি দিয়ে আজ আমি কাকে জাগিয়ে তুলেছি জানেন? আচ্ছা আঙ্কেল, আপনি কৃত্যা ব্যাপারটা নিয়ে কিছু জানেন? কৃত্যা? হ্যাঁ,
যতদূর জানি তান্ত্রিক অভিচারের মাধ্যমে জাগিয়ে তোলা এক অশুভ শক্তির আধার এই কৃত্যা, শত্রু মারণের জন্য যাকে নিযুক্ত করা হয়। কোনো ক্রমে শিকার ফসকে গেলে সে ফিরে এসে সেই তান্ত্রিককেই নিজের শিকার বানিয়ে নেয়। এক সময় আমিও এইসব ব্যাপার নিয়ে একটু আধটু পড়াশোনা করেছি, কিন্তু কিন্তু তুমি তুমি এইসব সর্বনাশা মারণ খেলায় কেন নামলে প্রাঞ্জল? মতলবটা কি তোমার? বলছি আঙ্কেল, বলছি, সব বলবো, একটু ধৈর্য ধরুন। আমি আজ যে কৃত্যাকে জাগিয়েছি তার নাম জানেন? সে হচ্ছে ষড়সর্পিণী কৃত্যা। অমাবস্যার দিন যে কোনো পুরুষের নাম উচ্চারণ করে আহুতি দিয়ে তাকে নিয়োগ করলে সেই পুরুষ পৃথিবীর যেখানেই থাকুক, কৃত্যা তাকে ঠিক খুঁজে বার করে, তারপর তার পরিচিত কোনো নারীর বেশ ধরে তাকে প্রলুব্ধ করে সঙ্গমে প্রবৃত্ত করে, আর সঙ্গমকালে আস্তে আস্তে অতি ধীরে তার প্রাণ শক্তি শুষে নেয়। তার এই মারণযজ্ঞে যে বাধা দিতে আসে তাকেই নির্মমভাবে হত্যা করে কৃত্যা তার কাজ সম্পন্ন করে। বুঝলেন? প্রাঞ্জল উঠে দাঁড়িয়েছে। বিভা-বসুর দিকে একটু এগিয়ে এসে বরফ ঠান্ডা হাসি হেসে সে বলল, আপনার আদরের জামাই শ্রীমান ভার্গবের আজই শেষ রাত আঙ্কেল। ষড়সর্পিণী একটু আগেই আপনার বাড়িতে প্রবেশ করেছে। কি উল্টোপাল্টা বকছো তুমি? মেয়েটাকে গত 2-3 দিন ধরে দেখছি, আর আজ তোমার ওকে ভূতপ্রেত মনে হচ্ছে? তুমি বিশ্বাস করো, আমি এতটুকু বানিয়ে বলছি না, আমি ঠিক দেখেছি। ও মানুষ নয়, ও মানুষ হতে পারে না। বেশ, তাহলে এ কদিনও ফটফটে দিনের আলোয় আমাদের চোখের সামনে ঘুরে বেড়ালো, রাঁধলো, বাড়লো, খেতে দিল, সেগুলো মানে সিরিয়াসলি পৌলমী, তুমি কি আজকাল লুকিয়ে গাঁজা টাজা টানছ নাকি? পৌলমী কিছু একটা জবাব দিতে যাচ্ছিল, এমন সময় খাটের ওপর রাখা ফোনটা বেজে উঠল। ফোনটা তুলে নিয়ে চমকে উঠল ওরা। নন্দিনীর ফোন। পৌলমী ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে আছে দেখে বিরক্ত ভার্গব নিজেই কল রিসিভ করল। হ্যালো ভাবিজি, ডাক্তার সাহেব কি ফিরেছেন? আমি ভার্গব বলছি নন্দিনী। না, উনি ফেরেননি, কিন্তু তুমি তো এই বাড়িতেই আছো এখন, তাই না? তাহলে এই এই প্রশ্নটা করছো কেন? কি বলছেন ভাইয়া? আমি তো সেই দুপুরে বাড়ি চলে এসেছি। এখনো ভাবিজি ফোন করলো না দেখে ভাবলাম আমিও একটা ফোন করি। আমি তো বাড়িতেই আছি। ওই যে পাশের কামরায় দাদি হাঁপানির চোটে খক খক করে কাশছে, শুনতে পাচ্ছেন না? নন্দিনীর গলায় বিস্ময় স্পষ্ট। ঠিক এই সময় ওদের ঘরের দরজায় দুবার টোকা পড়ল। বাইরে থেকে মৃদুস্বরে নন্দিনীর গলা শোনা গেল, ভাইয়া, ভাইয়া। পৌলমী ভার্গবের হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল, তারপর বলল, আমরা একটু প্রবলেমে আছি, যেটুকুনি ফিরলে তোমাকে ফোন করব। এখন রাখছি, কেমন? পৌলমী এবার ভার্গবের দিকে ফিরে বলল, এবার বিশ্বাস হলো? ভার্গব একটু চুপ করে থেকে বলল, নন্দিনী নিজের বাড়িতেই আছে? তাহলে এই বাড়িতে যে এসেছে সে কে? দরজায় আবার দুবার টোকা পড়ল। আমি এই ব্যাপারটা একটা হেস্তনেস্ত করতে চাই। আমার আমার সব গুলিয়ে যাচ্ছে। আমি দেখব দরজার বাইরে তাহলে কে। সরো, সরে যাও। পৌলমী ভার্গবকে জাপটে ধরে বলে উঠল, না না, কিছুতেই না। দরজা আমি খুলতে দেব না, দেব না, দেব না, কিছুতেই না। সরো, সরো, আমি দেখতে চাই কে এসেছে। ভার্গব যেন আর নিজের মধ্যে নেই। পৌলমীকে ধাক্কা মেরে সরিয়ে দরজাটা খোলা মাত্র একটা তীব্র কনকনে ঠান্ডা হাওয়া ধাক্কা মারল ওদের দুজনকে, যেন হাড় পর্যন্ত কেঁপে উঠল ওদের। দরজার বাইরে কেউ নেই,
ভার্গব গলা বাড়িয়ে দেখল কেউ কোথাও নেই, সব ফাঁকা, শুনশান। পৌলমী ভার্গবের হাত ধরে টেনে নিয়ে এলো ঘরের ভিতর। তারপর আবার দরজা আটকে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আর কিভাবে তুমি বুঝবে ভার্গব যে এসেছে সে আর যাই হোক মানুষ নয়? আর কিভাবে বুঝবে? ভার্গব আর কিছুতেই পৌলমীর কথা শুনছে না। সে এক দৃষ্টে চেয়ে আছে ওপর দিকে। ভার্গবের দৃষ্টি অনুসরণ করে তাকালো পৌলমী। মোমবাতির আলোয় দেখা যায় স্কাইলাইটের কাঁচের ফাঁক দিয়ে আস্তে আস্তে ঘরে ঢুকছে সাদা ধোঁয়ার মতো কুয়াশা। ওদের চোখের সামনে আস্তে আস্তে স্কাইলাইটের নিচে সেই কুয়াশার আস্তরণ জমতে লাগলো। দলা পাকাতে পাকাতে একটা মানুষের আকৃতি নিল। কিন্তু ওটা কি মানুষ হতে পারে? হওয়া সম্ভব? মানুষকে ওইভাবে সরীসৃপের মতো অনায়াসে প্রথমে ঢালু ছাদ, তারপর দেয়াল বেয়ে নেমে আসতে পারে? মানুষের ত্বক কি অমন পিচ্ছিল হয়? অমন সাপের মতো চকচকে হয়? মানুষের দৃষ্টিতে কি অমন ক্রূরতা থাকে? থরথর করে কাঁপতে কাঁপতে পৌলমী দেখল ঘরের এক কোণে এসে দাঁড়িয়েছে একটি নারী অবয়ব। তার শরীরে একটি সুতোও নেই। তার চোখ মুখে কি অদ্ভুত ক্ষুধার্ত লালসা, যেন অনেকক্ষণ খেলানোর পরে অবশেষে কোনো সর্পিনী শিকার ধরছে। নন্দিনী, মানে নন্দিনীর মতো দেখতে ওই জীবটা আঙুলের ইশারায় ভার্গবকে ডাকছে। পৌলমী দেখল ভার্গব আর নিজের মধ্যে নেই। উগ্র লালসায় তার মুখ লাল, চোখ বিস্ফারিত, ঠোঁটের এক কোণ দিয়ে লালা গড়াচ্ছে। পৌলমীর উপস্থিতির কথা যেন তার মনেই নেই। ভার্গব পা বাড়ালো ওই অমানবের দিকে। ভার্গবকে পিছন থেকে জাপটে ধরে চিৎকার করে উঠল পৌলমী। ওর দিকে তাকিও না ভার্গব, ওর কাছে যেও না, ও তোমাকে শেষ করে দেবে, শেষ করে দেবে তোমাকে। ভার্গবের শরীরে তখন দানবের শক্তি। তীব্র এক ঝটকায় পৌলমীকে ছিটকে ফেলে দিল সে। আর পৌলমীকে আতঙ্কে অবশ করে দিয়ে এক অপার্থিব খিলখিলে হাসি বেরিয়ে এলো ওই অমানবীর বুক থেকে। সে জানে আজ সে আর তার শিকারের মাঝে আসার সাধ্য কারোর নেই, কারোর না। প্রাঞ্জলের না হয় মাথার ঠিক নেই, কিন্তু তুমি কি মনে করে ওর সাথ দিচ্ছ অনিমেষ? ছি, তুমি না নির্বাণের বন্ধু? তুমি এভাবে তার বোনের সর্বনাশ? ভালো বলেছেন আঙ্কেল, নির্বাণের বন্ধু। আপনার ভাইপো নির্বাণ চাকরি দেওয়ার নাম করে আমার ঘাড় ভেঙে ঠিক কত টাকা খেয়েছে তা আপনি জানেন? তার তো পয়সার অভাব নেই বলেই জানি। তবু আমার মতো ছেলেদের চাকরির লোভ দেখিয়ে তাদের ঘাড় ভেঙে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখে, গার্লফ্রেন্ডদের জন্য গিফট কেনানো, আরও কত কি আদায় করে আপনার ভাইপো আপনি জানেন? স্যাডিস্ট, বুঝলেন? ও একটা বিকৃত মনে স্যাডিস্ট। আমার মায়ের অসুখটা ধরা পড়ার পর আমি নির্বাণের কাছে কেঁদে ফেলেছিলাম আঙ্কেল। একটা ফুটো কড়ি দিয়েও সাহায্য করেনি। আর এই প্রাঞ্জলই আমার মায়ের ট্রিটমেন্টের জন্য আমাকে নিয়মিত টাকা জুগিয়ে গেছে। আচ্ছা, আপনাদের মতো বড় লোকের বাড়িতেই নির্বাণের মতো এমন চামার জন্মায় কেন বলতে পারেন? বিভা বসুর মুখে কথা জোগালো না। এসব কথা এখন থাক অনিমেষ। আঙ্কেল মানুষটা অন্যরকম। প্রথম দিন দেখেই বুঝেছিলাম ওই বাড়িতে একমাত্র উনিই আমাকে বুঝেছিলেন, আমার সঙ্গে ভালো ব্যবহার করেছিলেন। আর সেই জন্যেই আপনাকে আজ এখানেই আটকে রাখতে হচ্ছে। বললাম না,
কৃত্যা তার শিকার ধরার সময় কোনো বাধা মানে না, যে বাগড়া দিতে আসে তারই প্রাণ নাশ করে। আজ রাতে আপনাকে কি করে ওই বাড়িতে থাকতে দিই বলুন? ইডিয়েট, তুমি একটা ইডিয়েট। মানে? প্রাঞ্জল ভুরু কোচকালো। তুমি একবারও ভাবলে না ভার্গবকে মারার সময় পৌলুমি নিজেই ওই কৃত্যাকে বাধা দিতে পারে? তখন কি হবে? যাকে পাওয়ার জন্য তোমার এত কাণ্ড কারখানা, তারই মৃত্যুর ব্যবস্থা তুমি নিজের হাতে করে ফেলেছ। সিরিয়াসলি, তুমি একটা ইডিয়েট প্রাঞ্জল। ওটা তোমার প্রেম নয়, মোহ। আর সেই মোহে তোমার সমস্ত কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে। পলকের মধ্যে প্রাঞ্জলের মুখ ফ্যাকাশে হয়ে গেল। দুহাত মুঠো পাকিয়ে অবরুদ্ধ স্বরে সে বলে উঠল, এটা কি করলাম আমি? এটা কি করলাম? অনি, তুই তুই আমাকে মনে করালি না কেন? এখন কি করব আমি? কি করব? তুই তো আমাকে কৃতার কাজকর্ম নিয়ে ডিটেলে কিছু জানাসনি ভাই। শোন শোন, মাথা ঠান্ডা করে ভাব। ওই কৃতাকে আটকানোর কোনো উপায় আছে? উপায়? কৃত্যার শক্তি ক্ষয়ের উপায় পুঁথিতে পড়েছিলাম। অতি ঘোরা ইয়ং কৃত্যা নিষ্ঠুরা সরসর্পিনী রতির্যা মরণন্মুখী তদ্দুতি সা ভয়ঙ্করী নবপ্রাণ বীজাধারং ফলবন্তং তরুং যথা সা বিভেতি তৎস্পৃশেতু বলহানিং ভবেৎ ভৃশং। কিন্তু এখান থেকে আমি কি করে? একটাই উপায় আছে অনি, একটাই উপায়। প্রত্যাহার হোম। আমি নিজেই 3 বার আহুতি দিয়ে ওই কৃত্যাকে ফিরিয়ে আনবো। আমি কিন্তু কিন্তু তুই যদি নিজেই কৃত্যাকে শিকার ধরতে বাধা দিস, তাহলে তো ও তোকেই। চুপ, ছাড়ো সব। পৌলমকে আমি মরতে দিতে পারি না। আর আমি তন্ত্রাচারে অভিজ্ঞ সাধক, আমার ক্ষতি করা তো সহজ নয়। সরে যা। উম্মাদের মতো প্রাঞ্জল গিয়ে বসলো হোমকুণ্ডের সামনে। একটা ছুরি তুলে নিয়ে নিজের বাহুর কাছে আলতোভাবে চালিয়ে বাঁহাতে কয়েক ফোঁটা চুইয়ে পড়া রক্ত চেঁচে নিয়ে সামনে রাখা সুরা পাত্রে মেশালো। আঙুলে করে সেই রক্ত ভালোভাবে কারণ বাড়ির মধ্যে ঘেঁটে দিয়ে হাতায় করে কারণ তুলে দুর্বোধ্য মন্ত্র আওড়াতে আওড়াতে আগুনে আহুতি দিল। একটা তীব্র উৎকট গন্ধওয়ালা ধোঁয়া ছড়িয়ে পড়ল হোমকুণ্ড থেকে। কাস্তে কাস্তে চোখ বুঝলেন বিভা বসু। পৌলমী মেঝে পড়ে কাতরাচ্ছিল। আচমকা ছিটকে পড়ায় রীতিমতো চোট লেগেছে তার। উঠে দাঁড়াতে পর্যন্ত কষ্ট হচ্ছে। তার মধ্যেই সে চেঁচিয়ে উঠল, ভার্গব, ভার্গব প্লিজ, ওর কাছে যেও না। ভার্গব যেন শুনতেই পেল না। মহাবিষ্ঠের মতো সে পা বাড়ালো ভয়ঙ্করীর দিকে। আর তখনই ঘটনাটা ঘটল। এক প্রচণ্ড শক্তি যেন তীব্রভাবে পিছন দিকে আকর্ষণ করল অমানবীকে। সেই অমোঘ টান এড়াতে না পেরে কিছুক্ষণের জন্য শূন্যে উঠে পড়ল তার শরীরটা। তারপর প্রাণপণ চেষ্টায় নিজেকে সামলে নিল সে। আচমকা বাধা পাওয়ায় রাগে বিকৃত হয়ে উঠল তার মুখ। কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল ভার্গব। তারপর আবার পা বাড়ালো। আবার টান পড়ল ওই মায়াবিনীর মায়া শরীরে। কেউ যেন অপ্রতিরোধ্য আকর্ষণে তাকে টানছে পিছন দিকে। রাগে ক্ষোভে এক বিকৃত গর্জন বেরিয়ে এলো তার গলা ছিঁড়ে। আবার সর্বশক্তি দিয়ে নিজেকে সামলে মাটিতে পা রাখল সে। বেশিক্ষণ ওই শক্তির সঙ্গে যুঝতে পারবে না বুঝে মায়াবিনী এবার নিজেই এগিয়ে এলো ভার্গবের দিকে। 2 হাত প্রসারিত করে মুখে অদ্ভুত রহস্যময় হাসি নিয়ে সে এক পা করে এগোতে আরম্ভ করল। নিজের সর্বশক্তি জড়ো করে পৌলমী লাফিয়ে এলো ভার্গবের সামনে। কিছুতেই সে ওই মায়াবিনীকে জিততে দেবে না, কিছুতেই না। দরকার হয় মরবে, তবু ও বেঁচে থাকতে কিছুতেই ভার্গবকে ছুঁতে পারবে না ওই ভয়ঙ্করী। মায়াবিনী ঠোঁট চাটছে। রক্তিম ওষ্ঠাধারের ফাঁক দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে তার দুটো ধারালো সদন্ত।
যেন কিছুই হয়নি। এইভাবে দুই চোখে নরকের ক্ষুধা নিয়ে সামনে এগিয়ে আসছে সে। আর একটু, আর একটু। শেষ চেষ্টা হিসেবে পৌলমী প্রাণপণে এক ধাক্কা মারল ওই মায়াবিনীকে, আর সঙ্গে সঙ্গে প্রচণ্ড আতঙ্কের সঙ্গে পিছিয়ে গেল মায়াবিনী, যেন সাক্ষাৎ মৃত্যুকে দেখছে, এমন ত্রাস তার চোখে মুখে। পৌলমী স্পর্শ করার সঙ্গে সঙ্গে সে যেন মায়া শরীর ধরে রাখার ক্ষমতা হারিয়েছে। বায়ু তাড়িত ধোঁয়ার কুণ্ডলীর মতো ঝাপসা হয়ে যাচ্ছে তার অবয়ব। আর তখনই তৃতীয়বারের মতো কেউ তাকে অমোঘ আকর্ষণে নিজের দিকে টেনে নিল। জান্ত বার্তনাদের সঙ্গে ছিন্ন ভিন্ন হয়ে বাতাসে মিলিয়ে গেল সেই ভয়ঙ্করীর মায়া শরীর, যেন এক ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া নিমেষের মধ্যে খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে গেল তাকে। প্রাঞ্জল দ্বিতীয়বার রক্ত মিশ্রিত কারণ আহুতি দেওয়ার সঙ্গে সঙ্গে বিভা বসুর পায়ের নিচের মাটি কেমন যেন কেঁপে উঠতে আরম্ভ করেছিল। এ কোন সর্বনাশের সূচনা! ঘরের এক কোণে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছিল অনিমেষ। কয়েক মিনিটের ব্যবধানে আবার ভাঙা গলায় দুর্বোধ্য মন্ত্রোচ্চারণ করতে করতে প্রত্যাহার হোমে অন্তিম আহুতি দিল প্রাঞ্জল। দপ করে কয়েক হাত লাফিয়ে উঠল হোমকুণ্ডের অগ্নিশিখা, আর তক্ষুনি হুড়মুড় করে ভেঙে পড়ল এই ঘরের একটি মাত্র কাঠের দরজা। এক ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া যেন তীব্র আক্রোশে আছড়ে পড়ল প্রাঞ্জলের শরীরের ওপর। অপরিসীম আতঙ্কে বিভা বসু লক্ষ্য করলেন প্রাঞ্জল তার আসন থেকে ছিটকে চিত হয়ে পড়েছে মাটিতে। তার একটা পা কেবল কোনো মতে আসনের ওপর আটকে। প্রাঞ্জলের নড়াচড়ার ক্ষমতা অবধি নেই। মনে হচ্ছে তার উড়ুর ওপর চেপে বসে রয়েছে কোনো এক দানবীয় শক্তি। প্রবল আক্রোশে সেই অদৃশ্য শক্তি একে একে অপসৃত করছে প্রাঞ্জলের ঊর্ধ্বাঙ্গের উত্তরীয়, গলায় আর বাহুতে বেঁধে রাখা সমস্ত রঙিন পাথর আর কাঠের মালা। প্রাঞ্জলের শরীর বলিষ্ঠ, কিন্তু ওই ভয়ঙ্করীকে বাধা দেওয়ার কোনো ক্ষমতা তার নেই। তারপর একটা তীব্র আর্তনাদ। বিভা বসু দেখলেন প্রাঞ্জলের প্রশস্ত বুকে 5টা গভীর ক্ষতের রেখা সৃষ্টি হলো, যেন কেউ তীক্ষ্ণ নখের আঁচড় কেটে দিল প্রচণ্ড আক্রোশে। সরু রক্তের ধারা গড়িয়ে এলো ক্ষত থেকে, আর একটা অপার্থিব গায়ের রক্ত জল করা হাসি হাসতে হাসতে কেউ যেন সেই রক্ত চেটে নেওয়ার জন্য চকাশ চকাশ করে জিভ বোলাতে আরম্ভ করলো প্রাঞ্জলের বুকের ওপর। পালিয়ে আসুন আঙ্কেল, পালিয়ে আসুন। বিভা বসুর হাত ধরে চিৎকার করে উঠল অনিমেষ। বিভা বসু টলতে টলতে উঠে দাঁড়ালেন, তারপর পা বাড়ালেন ভেঙে পড়া দরজার দিকে। তার আর কিচ্ছু করার নেই। ওই প্রণয় আহত যুবক যে মৃত্যুবান নিজের হাতে তৈরি করেছে, নিজের রক্ত দিয়ে তাকে তার খিদে মেটাতে হবে। কিচ্ছু করার নেই বিভা বসুর। কুয়াশা কেটে গিয়ে রোদ এসে পড়েছে বাগানে। বিভা বসু বসে আছেন হাতে একটি কফির কাপ নিয়ে। সামনে পৌলমী আর ভার্গব। কাল রাত্রের বিভীষিকার ছাপ এখনো লেগে রয়েছে ওদের মুখে। অনিমেষতা এলো না জেঠুমনি? আস্তে আস্তে প্রশ্নটা করল পৌলমী। না, বলল ওর প্রায়শ্চিত্ত করা বাকি। অনিমেষের নার্ভ খুব শক্ত। ও আমাকে টেনে বার করে না আনলে আমি ওই হোমঘর থেকে আদৌ বেরোতে পারতাম কিনা সন্দেহ। হাত পা তো অবশ্যই গিয়েছিল প্রায়। পৌলমী একটা শ্বাস ফেলল। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না জেঠুমনি, পৌলমীর স্পর্শ পেয়েই ওই জিনিসটা অমন ভয় পেয়ে সরে গিয়েছিল কেন? তন্ত্র জিনিসটা বড় রহস্যময়, বুঝলে। তন্ত্রশাস্ত্রে অনেক কথা এমন পরোক্ষভাবে বলা হয় যে অভিজ্ঞ সাধকও অনেক সময় তার অর্থ উদ্ধার করতে পারেন না।
প্রাঞ্জল অনেক দূর এগিয়েছিল তাতে সন্দেহ নেই। আমাকে অত তাড়াতাড়ি সম্মোহন করতে পারা চারটিখানি কথা নয়। কিন্তু ওই যে মোহের বশে ছেলেটা একের পর এক ভুল করে গেছে, আর তাতেই ওর কাল হলো। ভালোবাসা আর মোহের তফাৎ বুঝতে না পারলে মুশকিল, খুব মুশকিল। পৌলমী মুখ নিচু করে নখ খুঁড়ছে। ভার্গব সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে বিভা বসুর দিকে। প্রথমত, কৃত্যাকে তার চূড়ান্ত কাজে নিয়োগ করার আগে অন্য কিছু করালে তার শক্তি বেশ কিছুটা কমে যায়। গত পরশু আমার চেম্বার নষ্ট করার মতো তুচ্ছ কাজটা কৃত্যাকে দিয়ে করানোর ফলে তার শক্তি হ্রাস পেয়েছিল। দ্বিতীয়ত, কৃত্যাকে একবার নিয়োগ করার পর তার কাজ শেষ হওয়ার আগে তাকে প্রত্যাহার করতে চাইলে কৃত্যা ক্রোধে উন্মত্ত হয়ে নিয়োগকারীকেই আক্রমণ করবে, এটা স্বাভাবিক। তন্ত্র নিয়ে আমি এককালে ঘাটাঘাটি করেছি, আমি জানি। প্রাঞ্জল এটা জানতো না তা নয়, কিন্তু পৌলমীকে বাঁচানোর তাগিদে সে নিজের বিপদকে পাত্তাই দেয়নি। আর 3 নম্বর কথাটা, তোমার প্রশ্ন জানিয়ে, সেটা অবশ্য প্রাঞ্জলের পক্ষে জানা সম্ভব ছিল না। ইনফ্যাক্ট আমি কাল সকালে সন্দেহ করেছিলাম বটে, কিন্তু শিওর হতে পারিনি। তবে এখন আমি সে ব্যাপারে নিশ্চিত। কি ব্যাপার জেঠুমণি? প্রাঞ্জল পুঁথিতে পড়েছিল, কৃত্যা যেহেতু মৃত্যুমুখী কামনার দূতী, তাই নতুন প্রাণের বীজাধারকে সে ভয় পায়। ফলবান বৃক্ষ এর একটা উদাহরণ মাত্র। তার পাশাপাশি অন্তঃসত্ত্বা নারীও তো নবপ্রাণ বীজাধারণ। যে নারী নিজের শরীরে নতুন প্রাণের বীজ বহন করছে, তাকে ওই কৃত্যা অতিক্রম করতে পারে না। তার স্পর্শ পেলেই কৃত্যার মায়া শরীরের শক্তি প্রচণ্ডভাবে হ্রাস পেতে থাকে। কি কি বলছেন আপনি? হ্যাঁ, তুমি বাবা হতে চলেছ ভার্গব, তোমার সন্তান পৌলমীর গর্ভে। কথা নেই বার্তা নেই, পৌলমী বিভা বসুর কাঁধে উপুর হয়ে পড়ে হু হু শব্দে কেঁদে উঠল। তার এতক্ষণ ধরে জমিয়ে রাখা সব অশ্রু যেন মুহূর্তের মধ্যে বেরিয়ে এলো বিস্ফোরণের মতো। বিভা বসু সস্নেহে বললেন, ধুর পাগলি মেয়ে, এখন কি তোর কান্নার সময় নাকি? এখন তো আনন্দের সময়। দেখি। পৌলমী চোখ মুছিয়ে দিয়ে বিভা বসু বললেন, একদম কাঁদবি না। ছি, যা তোরা কথা বল, আমি চেম্বারটা আবার নতুন করে সাজিয়ে ফেলি। আর নন্দিনীকেও বলে আসি, আজ এই সুসংবাদের অনারে যেন ভালো মন্দ কিছু রান্না করে। তোরা বস, কেমন? বিভা বসু চেয়ার থেকে উঠে চেম্বারের দিকে এগিয়ে গেলেন। তিনি জানেন ভার্গব এখনই আদরে আদরে পৌলমীকে অবশ করে দেবে। অনেক কপাল করে এমন একটা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে মেয়েটা। পৌলমী এখন শুধু ভার্গবের বধূ না, তার অনাগত সন্তানের জননীও বটে। কিন্তু বিভা বসু এও জানেন পৌলমীর বুকের মধ্যে একটি অশ্রুর নদী বয়ে চলবে আজ থেকে, আর কেউ তার খবর জানবে না, দেখবেও না। ওই নদীটি স্বচ্ছ তীরে জলের ওই অশ্রুর নদীটি পৌলমীকে অনুসরণ করবে, আজীবন অনুসরণ করবে। বিভা বসু মনে মনে ওই নদীটির নাম দিলেন বধূসরা। শেষ হলো আমাদের আজকের গল্প উৎসব চৌধুরীর লেখা বসুধরা। এই গল্প প্রসঙ্গে লেখক কয়েকটি কথা বলেছেন। আজকের পোস্টস্ক্রিপ্ট শুরু হোক তাই দিয়েই। লেখক বলেছেন, বসুধরা নামটি নেওয়া হয়েছে বৈয়াসকি মহাভারত থেকে। এ ব্যাপারে অনেকেই বিস্তারিত জানেন। যারা জানতে চান তাদের একবার কালীপ্রসন্ন সিংহ অনুদিত মহাভারতের আদি পর্ব থেকে পৌলম পর্বাধ্যায় অংশটি পড়ে নিতে অনুরোধ করি। আপনারা যারা এই গল্পের চরিত্রদের পাশে থেকেছেন, ভালোবেসেছেন, তাদের সকলকে ধন্যবাদ। আপনারা যদি চান ওদের মধ্যে কেউ কেউ আবার ফিরতেও পারে, আমরা তো তাই চাই। আপনারাও চান তো? আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আমাদের আজকের গল্পের সূত্রধার, শব্দগ্রহণ,
পর্ব পরিচালনা, গল্প পাঠ ও অনিমেষের চরিত্রে আমি অর্ণব, বিভা বসু ও নির্বাণের চরিত্রে শীর্ষেন্দু, বিশ্বা বসুর চরিত্রে মানব, ভার্গবের চরিত্রে সৌভিক, পৌলমীর চরিত্রে উষসী, নন্দিনীর চরিত্রে অস্মিতা, প্রাঞ্জলের চরিত্রে স্বয়ং লেখক ও প্রচ্ছদ অঙ্কনে অভিব্রত। আমরা আজ আমাদের পাশে পেয়েছি ওয়েল অফ টেলস চ্যানেলের পক্ষ থেকে শীর্ষেন্দু ভৌমিককে। ওর চ্যানেলের লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। ভিন্ন স্বাদের বেশ কিছু গল্প শুনে নিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল ও গল্প সংক্রান্ত যে কোনো মতামত নির্দ্বিধায় জানাতে পারেন আমাদের। যোগাযোগের ঠিকানাও দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। তবে আজ এই পর্যন্তই। আগামী রবিবার আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা ফিরে আসছি আপনাদের কাছে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।